আচ্ছা, আজকে আমাদের যে টপিক্সটা আমাদের সবারই চিরপরিচিত এক কথায়। আমরা সবাই প্রতি বছর কোনো না কোনো সময়ে আমরা এই অভিজ্ঞতা অর্জন করি। সেটা হচ্ছে আমাদের প্রতি বছর শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো একটা সিজনে যে কোনো সময়ে আমাদের কাশির উপদ্রব কখনো না কখনো দেখা যায়। আজকে আমাদের টপিক্সটা হচ্ছে কাশি, যাকে ইংরেজিতে কাপ বলা হয়। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু দেখতে চাই যে কাশিকে আমরা মানে কি কি নামে চিনি। অনেকে এটাকে ঠান্ডা জ্বর বলে, সর্দি জ্বর, সাধারণ সর্দি, সিজনাল সর্দি কাশি, হাসি কাশি ইত্যাদি নামে মোটামুটি এটা প্রকাশ করে থাকে কোনো কখনো কখনো। এবং এর অনেক আঞ্চলিক শব্দও আছে, অনেকে আঞ্চলিকতায় অনেক কিছু প্রকাশ করে থাকে অনেক সময়। তো আমরা মোটামুটি বইয়ের ভাষায় জানতে একটু যে কাশি আসলে কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। কাশি, যা ইংরেজিতে কাফ, হলো এক প্রকার আকস্মিক প্রতিক্রিয়া বা ক্ষরণকারী প্রক্রিয়া, যা বিভিন্ন ধরনের ক্ষরণ, বহিস্থ কোনো বস্তু বা বিরক্তিকর উত্তেজক বস্তু থেকে শ্বাসনালীকে রক্ষা করে। সর্দি কাশি, ঠান্ডা কাশি, ঠান্ডা লাগা বা সর্দি জ্বর এক ধরনের ভাইরাস ঘটিত সংক্রামক রোগ, যা মানবদেহের ঊর্ধ্বপথ বিশেষ করে নাকে সংক্রমণ করে। এছাড়া এই রোগে গলবিল, অস্থিগহ্বর ও ষড়যন্ত্র আক্রান্ত হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা সহজ জিনিস বুঝতে পারি যে কাশি হচ্ছে এক ধরনের রিফ্লাক্স, যেটা আমাদের গলনালী কিংবা ফুসফুসে কোনো যদি বিরক্তিকর কোনো জিনিস কিংবা উত্তেজক কোনো জিনিস যদি কখনো প্রবেশ করে কিংবা কোনো অবস্থায় যায়, তাহলে সেইটা একটা রিফ্লেক্স তৈরি হয়। সেই রিফ্লেক্সের মাধ্যমে এই জিনিসটাকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কাশি বলে থাকি। এটা সাধারণত আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা সাধারণত হয়ে থাকে, কখনো কখনো এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাকও অ্যাফেক্টেড হয়ে থাকে। সেই বিষয়গুলো আমরা জানবো ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে এখানে একটা বিষয় আমি যেটা প্রথমে বলছিলাম, যেটা লেখা আছে, সর্দি কাশি মানুষের সবচেয়ে ঘন ঘন সংঘটিত এক ধরনের সংক্রমণ ব্যাধি। এখানে একটা শব্দ বলা হচ্ছে সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি সেটাকে বলা হয় যেটা হচ্ছে কোনো বাহ্যিক কোনো ক্রিয়ার ফলে বা প্রতিক্রিয়ার ফলে আমাদের শরীরে যদি কোনো রোগ হয়ে থাকে, সেটা আমরা এভাবে বলতে পারি যে আমাদের ভাইরাসজনিত কোনো রোগ, ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ, ফাঙ্গাস কিংবা প্রোটোজোয়া কিংবা এই ধরনের যে বাহ্যিক যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুর প্রতিক্রিয়ার কারণে যে রোগগুলো হয়ে থাকে, আমরা সাধারণত সেই রোগগুলোকে সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করি। আমাদের কাশিও এক ধরনের সংক্রামক রোগ। তো গড়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি বছরে 2 থেকে 3 বার, একজন শিশু প্রতি বছরে গড়ে 6 থেকে 8 বার সর্দি বা কাশিতে ভুগতে পারে। তবে শীতকালে এই সংক্রমণটি বেশি পরিলক্ষিত হয়। এ কারণেই হয়তো বাংলায় এটিকে সর্দি কাশি বা ঠান্ডা কাশি বলে। সর্দি কথাটি একটি ফার্সি শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে ঠান্ডা ভাব। সমগ্র মানব ইতিহাস জুড়েই সর্দি কাশি সংক্রমক এসেছে। বিশেষ করে আমরা এটা দেখতে পারি যে যখন শীত থেকে গরম কিংবা গরম থেকে শীত, এরকম ঋতু পরিবর্তনের সময় আমাদের সাধারণত সবারই কম বেশি একটু সর্দি কাশির অভিজ্ঞতাটা হয়ে থাকে, এবং কখনো কখনো এটা অনেক ভারী আকার ধারণ করে, ইনফেক্টেড হয়ে যায়, সেটা একটা অন্যদিকে সেই টার্মটা চলে যায়। সে বিষয়টাও আমরা জানবো যে আসলে অন্যদিকে গেলে সেটাকে আমরা কি বলবো কিংবা কি হিসেবে বুঝবো। এছাড়াও আমাদের দেখা যায় বৃষ্টি অর্থাৎ বর্ষাকাল নামে একটা কাল আছে, সেই সময়ও বৃষ্টিতে ভেজার কারণেও কখনো কখনো আমাদের এই সর্দি কাশির সংক্রমণটা আসতে পারে। আমরা এবার জানবো যে কাশির প্রকারভেদ। কাশি সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাকুইট বা আকস্মিক কাশি, আর একটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী কাশি। অ্যাকুইট বা আকস্মিক কাশি সেটা হচ্ছে যেটা আমাদের হঠাৎ করে কোনো কারণবশত আক্রমণ হচ্ছে, যেমনই যে শীত থেকে গরমে, গরম থেকে শীত কিংবা বর্ষা, এরকম একটা সময়ে যেটা হয়ে থাকে, সেটা আমাদের অ্যাকিউট বা আকস্মিক কাশি। আরেকটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী। এটা হচ্ছে আমাদের কোনো ক্রনিক রোগের কারণে যে কাশিটা আমাদের হয়ে থাকে, সেটার জন্য কোনো সিজন প্রয়োজন হয় না, যে কোনো সময় হয়ে থাকে। যেমন কারো যদি টিউবারকুলোসিস বা যক্ষা এই ধরনের কোনো রোগ হয়ে থাকে, কারো যদি ব্রঙ্কাইটিস রোগ হয়ে থাকে, কারণ যদি এমপাইসেমা কিংবা যদি হাঁপানির মতন রোগ হয়ে থাকে, তাহলে সেই রোগের
কারণে যে ধরনের কাশি হয়ে থাকে সেটাকে আমরা ক্রনিক বা দীর্ঘমেয়াদী কাশি বলে থাকি। এরপরে আমরা একটু দেখব কাশির কারণ হিসেবে আসলে কি আসে সেই বিষয়গুলো। আমরা অলরেডি আলোচনা করছি যে সিজন পরিবর্তন পরজীবী ঘটিত, সেই বিষয়গুলো আমরা একটু বইয়ের ভাষায় দেখব। কারণ হিসেবে এখানে যেটা বলা হয়েছে সাধারণত ভাইরাস বা পরজীবী ঘটিত রোগ, যেমন এখানে একটা ভাইরাসের কথা বলা হয়েছে, রাইনো ভাইরাস। তারপরে হচ্ছে মৌসুমের সঙ্গে সঙ্গে শীত, ঠান্ডা, গরমে, বর্ষা বা ধুলাবালিতে এই রোগের আক্রমণ হতে পারে। সংক্রামক রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এসব রোগের কারণে আমাদের কাশি হতে পারে। এছাড়া দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফেকশন যেমন যক্ষা রোগের কারণে হতে পারে। ধুলোমাখা কার্পেট, আমরা যে ঘরে যে বিছানাগুলো ব্যবহার করি সেতে যদি দীর্ঘমেয়াদী ধুলোমাখা থাকে, তারপর আলো বাতাসহীন ভ্যাপসা ঘর, অ্যালার্জিজনিত কারণে, পোষা প্রাণী পাখি বা ফুল গাছের রেণুর কারণে, নাক বা সাইনাসের অসুখের কারণে, ধূমপানের কারণে, গলা ব্যথার কারণে, আরেকটা বংশগত কারণ। আরেকটা বিষয় আছে, কখনো কখনো কাশি হয় কি কারণে হয়েছে এটা আমরা অনেক সময় জানতে বা বুঝতে পারি না। আমি এখানে একটু বলে রাখি যে কাশি এক ধরনের ছোঁয়াচে রোগ কিংবা ড্রপলেট ইনফেক্টেড ডিজিজও আমরা বলতে পারি। কাশির মাধ্যমে জীবাণুটা একজনের কাছ থেকে আরেকজনে যেতে পারে, সেও সংক্রমিত হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে সংক্রামক রোগ হিসেবেও এটাকে আখ্যায়িত করতে পারি। আমাদের এখানে সেই ধরনের একটা ছবি দেওয়া আছে, যেটাকে আমরা একটু যদি সুন্দর করে দেখার চেষ্টা করি। এখানে একটা ছবিতে দেওয়া আছে যে একটা লোক, একটা আইকন, যে সে কাশি দিচ্ছে। সেই কাশিটা কি হচ্ছে, তার মুখ থেকে শব্দ বের হচ্ছে, মুখ থেকে এই কাপটা কিছু স্নিজিং বের হচ্ছে। এটা কি হচ্ছে, একটা অ্যাবনর্মাল প্যাটার্ন তৈরি করতেছে। অর্থাৎ যদি এর মধ্যে কোনো জীবাণু থাকে, সেটা যে স্বাভাবিক যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা থেকে একটু অন্যরকম তৈরি হচ্ছে, যেটা আমাদের ব্রিদিং সেকশনে চলে থাকে। এটা কি হচ্ছে, ফাস্ট ড্রয়িং ড্রাই কোল্ড এয়ার ইনটু দ্য লাং। এটা আমাদের ফুসফুসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের বাতাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে এটা প্রবেশ করতেছে, যেটা সাধারণত লাঙে চলে যায়। এরপরে আমাদের গলায় এবং ফুসফুসের মধ্যে একটা ইরিটেশন তৈরি করে। সেই ইরিটেশনটা কি করে, আমাদের গলায় এক ধরনের থিকনেস তৈরি করে। সেটার কারণে আমাদের কাশির উপদ্রেক হয়। যদি আমরা এটি সার্কেলটাকে আবারও আরেকবার দেখি, যে কোনো ব্যক্তির কাশি যদি আমার মুখে লাগে, তাহলে এটা নিঃশ্বাসের মাধ্যমে আমার শরীরের মধ্যে চলে যাবে। শরীরের মধ্যে যে আমার এক ধরনের ব্রিদিং অ্যাবনর্মাল প্যাটার্ন তৈরি করবে, সেটা কি করবে, আমার লাঙের মধ্যে প্রবেশ করবে। লাঙের মধ্যে প্রবেশ করে সেটা আমার একটা ইরিটেশন, লাং এবং গলায় এক ধরনের ইরিটেশন তৈরি করবে। সেটা কি করবে, আমাদের গলার মধ্যে এক ধরনের থিকেল তৈরি করবে, যার কারণে আমার কাশির উপদ্রেক হবে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে এটা একটা ড্রপলেট ইনফেকশন, যেটা বাতাসের মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজনের মানুষের হাসি কাশির মাধ্যমে যেটা ছড়ায় সেটাকে বলা হয় ড্রপলেট ইনফেকশন। তো আমরা কাশিকে সেভাবে বিশ্লেষিত করতে পারি। যেমন বর্তমান সময়ে আমাদের দেশে কোভিডের যে আক্রমণটা আছে, আমরা সবাই এ বিষয়ে মোটামুটি এখন জানি, শুনি এবং বুঝি। তো এটাও কিন্তু হাসি কাশির মাধ্যমে ছড়ায়, এটাকেও আমরা ড্রপলেট ইনফেকশন বলতে পারি বইয়ের ভাষা অনুযায়ী। তো যাই আমরা এরপরে আমাদের পরবর্তী বিষয়টা, যে যদি আমার কাশি হয়, তাহলে কাশিতে আমি কি কি ধরনের উপসর্গগুলো এখানে পাবো। প্রথমত আমরা কাশিতে তো অবশ্যই কাশি পাবো। সেই কাশিটা হইলে কি হবে, আমার মধ্যে গলা ব্যথা হবে, গলায় খুসখুস করবে, সর্দি স্রাব হইতে পারে, সেটা নাক দিয়ে কিংবা মুখ দিয়ে দু জায়গা দিয়ে আসতে পারে, আবার চোখ দিয়েও আসতে পারে। অর্থাৎ চোখ দিয়ে পানি পড়তে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, তারপর মুখ দিয়েও কখনো কখনো লালা স্রাব চলে আসে, নাক বন্ধ হয়ে যাইতে পারে, নাক মুখ দিয়ে কখনো কখনো কাশতে কাশতে রক্ত আসতে পারে, হাসি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কাশির সাথে কফ আসতে পারে, আবার শুকনো কাশিও হইতে পারে। অর্থাৎ সেটা কোনো কিছু বের হবে না কাশির সাথে, সেটাকে আমরা শুকনো কাশি বলি। এটাকে বলা হয় আনপ্রোডাক্টিভ কফ, ইংরেজিতে বলা হয়। আর একটাকে বলা হয় প্রোডাক্টিভ কফ, যেটার সাথে আমাদের স্পুটাম বের হয়, সেটাকে বলা হয় প্রোডাক্টিভ কফ। তারপরে গলায় বা বুকের মধ্যে শাঁসা কিংবা শোষো এক ধরনের শব্দ হতে পারে, মাথা ভার হইতে পারে,
জ্বর আসতে পারে মানুষের কাশির কারণে, কোনো একটা সময়ে পেশিতে ব্যথা হয়ে যেতে পারে। এই ব্যথাটা আপনার বুকে ব্যথা, গলায় ব্যথা, এমনকি মাথা ব্যথা, পিঠে ব্যথা, এ ধরনের ব্যথা তৈরি হতে পারে কাশির কারণে। শরীরে ক্লান্তি বোধ আসতে পারে, তারপর শ্বাসকষ্ট হইতে পারে, হাত পা ঝিনঝিন করতে পারে, অস্বস্তি বোধ কিংবা শরীর ম্যাচম্যাচ করতে পারে, দুর্বলতা ঘটতে পারে। এছাড়া ঘুমের মধ্যে যদি কাশি হয় তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত হইতে পারে, খাবার খেতে অসুবিধা হয়, এবং কখনো কখনো কেউ কেউ কাশতে কাশতে বমি বমি ভাব কিংবা বমিও করে দেয় কখনো কখনো। তো এই ছিল আমাদের কাশির লক্ষণ বা উপসর্গগুলো। তো আমরা এরপরে চলে যাব কাশি হইলে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষার আসলে প্রয়োজন আছে কিনা সেটা একটু দেখব। সাধারণ কাশিতে সাধারণত আমাদের তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না, যেটাকে আমরা সিজনাল বলি। তবে কাশি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সে বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। তো সাধারণ বিষয়ে যদি কাউকে সন্দেহ হয় তাহলে আমরা সাধারণত রক্তের সিবিসিটা পরীক্ষা করে দেখতে পারি। যদি সন্দেহ হয় যে তার ক্রনিক কিছু আসতে পারে মেবি, অথবা রোগীর অনেক সময় মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য অনেক সময় কোনো পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে, সে বিষয়ে আমরা দেখতে পারি যে রক্তের টিসি ডিসি এসআরটা কি অবস্থায় আছে। তারপর আমরা একটু বুকে পরীক্ষা করে দেখতে পারি কোনো ইনফেকশন কিংবা কোনো ধরনের কোনো ম্যালফর্মিটি এর মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য। এছাড়া যদি মনে হয় যে কাশিটা একটু অন্যরকম অ্যাবনর্মাল এবং যেটাতে আমাদের সন্দেহজনক মনে হয়, তাহলে আমরা আমাদের দীর্ঘস্থায়ী রোগের জন্য যে পরীক্ষাটা করে থাকি, যেমন যক্ষ্মার জন্য পিসিআর পরীক্ষা, এএফবি, কালচার সেন্টিভিটি, এই পরীক্ষাগুলো আমরা করতে পারি। তবে এই পরীক্ষাটা আমরা করব কোনো রোগীর মধ্যে যদি সাধারণ কাশি অপেক্ষা অন্যরকম মনে হয়, যে তার মধ্যে ক্রনিক কোনো ভাব থাকতেই পারে। যেমন আমাদের দেশে প্রচলিত একটা বিষয় আছে যে এক নাগাড়ে যদি 3 সপ্তাহের বেশি কাশি হয়, সেই কাশির সাথে যদি ইভিনিং ফিভার অর্থাৎ সন্ধ্যাকালীন জ্বর হয়, শরীরে যদি ক্ষুধা না থাকে, শরীর যদি ওজন কমতে থাকে, তাহলে আমরা সাধারণত টিউবারকুলোসিস বা যক্ষ্মার সন্দেহ করতে পারি। সেই হিসেবে আমাদের বক্ষব্যাধি কেন্দ্রে যেয়ে পরীক্ষা করে যদি এ ধরনের কিছু পাওয়া যায় তাহলে চিকিৎসা করতে, না পাওয়া গেলে পরে সাধারণ কাশির যে চিকিৎসাটা সেই বিষয়টাই করা হয়ে থাকে। তো আমরা যদি এরকম কোনো সন্দেহ হয় কাশির ক্ষেত্রে তাহলে আমরা এটা পরীক্ষা করতে পারি। আমরা এবার দেখব যে হোমিওপ্যাথিতে কাশির কি ধরনের চিকিৎসা করা যেতে পারে সেই বিষয়টার দিকে যাব। তো আমরা প্রথমে একটু বলে রাখি, সর্দি কাশিতে যে কোনো ব্যক্তি অসুস্থ হইলে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সে নিজের থেকেই সুস্থ হয়ে ওঠে। তবে কিছু কিছু উপসর্গ 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। সর্দি কাশি হওয়া ব্যক্তির অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকলে তা নিউমোনিয়া অর্থাৎ ফুসফুস প্রদাহ হতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে আমাদের প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে এবং প্রপার ট্রিটমেন্টে যেতে হবে। তো সে বিষয় কিন্তু আমরা আজকে শুধু যেহেতু আমাদের কাশি টপিক, সেহেতু আমরা কাশির যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সে বিষয়টা আমরা জানব। আমি চিকিৎসা মেডিসিন আলোচনা করার আগে আমি একটু বলে রাখি যে হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো একক নাম কিংবা রোগের উপরে ভিত্তি করে কোনো ঔষধ দেওয়া একেবারেই সম্ভব না। অর্থাৎ একজন মানুষের সার্বদেহিক লক্ষণ, মানসিক লক্ষণ, তার রোগের ধরন, এইগুলোর উপরে ভিত্তি করে, যেটাকে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বলে থাকি, সেইটার উপরে ভিত্তি করে আমাদের একজন মানুষকে ঔষধ সিলেকশন করতে হবে। তবে যেহেতু আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়তেছি, কোন কোন ক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা দিতে পারি এই ধরনের একটা সাধারণ আলোচনা আমরা করতে পারি। বাট রোগী অ্যানালাইসিস করে আমরা তার উপরে ভিত্তি করে তাকে ঔষধ প্রদান করব, অন্যথায় আমরা ঔষধ দেব না। এবং কাউকে কাশি হয়েছে, ঠিক আছে তাকে অ্যাকোনাইট দিয়ে দাও, তাকে বেলেডোনা দিয়ে দাও, এরকমটা আমরা করব না কখনোই। আমরা অবশ্যই তার লক্ষণগুলোকে বাছাই করব, সেই লক্ষণের উপরে ভিত্তি করে আমরা তাকে কোনো একটা মেডিসিন প্রয়োগ করব। অবশ্যই সেটা একক মেডিসিন হতে হবে। তো সেই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। কোনো ক্ষেত্রেই আমরা একদম নাম করে দেব না যে কাশির জন্য এই ঔষধটা চলে আসবে, এটাই দিতে হবে, এরকম নয়।
রোগের লক্ষণ, মানুষের সার্বদৈহিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং অন্যান্য যেমন আমাদের কিছু পিকুলিয়ার সিমটম আছে কখনো কখনো, সেই বিষয়টাও আমাদের বিবেচনা করে তাকে অবশ্যই ঔষধ দিতে হবে, এবং সেটাও সিঙ্গেল রেমেডি, অর্থাৎ একটা রোগে একটা মানুষের জন্য একটা মেডিসিন একক সময়ে, এবং সেটাও দিতে হবে সূক্ষ্ম মাত্রায়। তো আমরা একটু আলোচনা করি। আমাদের প্রথমেই আছে আমাদের যে প্রথম যে মেডিসিনটা আছে অ্যাকোনাইট ন্যাপ। আমরা মেডিসিনটা কিভাবে দিতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। গরম হতে ঠান্ডা কিংবা ঠান্ডা হতে গরম, এরকম একটা অবস্থায় কারো যদি কাশি হয়, খুব খুব করে কাশে, শুষ্ক কাশি, এবং কাশতে কাশতে যদি বেদম হয়ে পড়ে, কাশির প্রথম অবস্থায় এটা একটা উৎকৃষ্ট মানের ঔষধ। তো আমরা এইভাবে এই জিনিসটাকে দেখতে পারি। আচ্ছা, তারপরে আমাদের যে ঔষধটা আছে সেটা হচ্ছে বেলেডোনা। তো বেলেডোনা আমরা রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রবল শুষ্ক কাশি, অবিরত গলা সুরসুর করে, গলার ভিতরে বেদনা, ঢোক গিলতে কষ্ট হয়, কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে ওঠে, ঠান্ডা লাগিয়ে কাশির উৎপত্তি, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। তারপরে আমাদের একটা মেডিসিন আছে রিউমেক্স। রিউমেক্সটা গলার মধ্যে যদি সুরসুর কুটকুট করে অবিরত কাশি হয়, আবারও বলছি, গলার মধ্যে যদি সুরসুর কুটকুট করিয়া অবিরত শুষ্ক কাশি হয়, কাশি ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, সন্ধ্যায় বৃদ্ধি, শয়নে বৃদ্ধি, মাঝে মাঝে কাশির দমকে অসাড়ে প্রস্রাব নিঃসরণ হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে রিউমেক্স ব্যবহার করতে পারি। তারপরে আমাদের আরেকটা ঔষধ আছে ব্রায়োনিয়া। আমরা ব্রায়োনিয়া সম্বন্ধে খুব ভালোভাবে জানি। সেটা হচ্ছে ধীরেনবাবু, এবং তার রোগ আক্রমণটা ধীরে ধীরে হয়, এবং যা কিছু হয় তা হচ্ছে শুষ্ক, অর্থাৎ যদি কোনো ব্যক্তির শুষ্ক কাশি হয় এবং সেই ব্যক্তি যদি খিটখিটে বদমেজাজি টাইপের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করতে পারি। তারপরে আমাদের একটা মেডিসিন আছে জাস্টিসিয়া। আমরা যদি কোনো মেডিসিনের সাথে কোনো কাশিকে মিলাইতে না পারি, সেই ক্ষেত্রে আমরা জাস্টিসিয়া মাদার ব্যবহার করতে পারি। তো এরকম একটাই, এবং জাস্টিসিয়া ঔষধটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যদি সর্দির সাথে নাক দিয়ে চোখ দিয়ে পাতলা পানি বের হয়, সর্দি যেটা আমরা বলি সর্দির সিরাপ, সেটা যদি পাতলা আকারে বের হয়, তাহলে আমরা এই ওষুধটা একদম নির্বিঘ্নে ব্যবহার করতে পারি। তারপরে আমাদের যে ঔষধটা আছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া ঔষধটা গলার মধ্যে যদি সাই সাই শব্দ হয়, গলার মধ্যে মনে হয় যেন কাশি দেওয়ার সাথে চিড়ে যাচ্ছে কিংবা ফাইটে যাচ্ছে, কিংবা এরকম মনে হয় যে করাত দিয়ে মনে হয় যেন কেটে ফেলাচ্ছে রুগীতে, যদি এরকম বলে, এবং কাশতে কাশতে রুগী খুব পরিশ্রান্ত হয়ে পড়ে, এবং আমাদের শিশুদের যদি ঘুমরি কাশি হয়, তাহলে এটা একটা উত্তম ঔষধ। এক কথায় খুবই ভালো এক ধরনের ঔষধ এটা। সেই ক্ষেত্রে আমরা স্পঞ্জিয়া টোস্টা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের একটা মেডিসিন আছে কোস্টিকাম। যদি কেউকে দেখা যায় যে কাশতে কাশতে সে তার অজান্তেই প্রস্রাব করে দিচ্ছে, ঠিক আছে, সেরকম একটা ক্ষেত্রে আমরা কোস্টিকাম ব্যবহার করতে পারি। আমি আবারও বলছি, কাশতে কাশতে কাশির কারণে তার প্রস্রাব পড়ে যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না, এতটাই কাশির গতি, সেরকম একটা পরিবেশ যদি কোথাও দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোস্টিকাম ব্যবহার করতে পারি। তারপরে আমাদের একটা ঔষধ আছে ইপিক্যাক। তো ইপিক্যাকটা আমরা জানি যে ইপিক্যাকটা হচ্ছে যাদের কোনো রোগের সাথে বমি বমি ভাব হয়, সেরকম একটা ক্ষেত্রে আমরা ইপিক্যাক ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা আরও একটু যোগ করতে পারি খুকখুকে কাশি, গলার মধ্যে সাই সাই ঘর ঘর শব্দ, কাশতে কাশতে যদি বমি করে ফেলায়, কিংবা বমির যদি ভাব তৈরি হয় এবং এদের জিহ্বা যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ইপিক্যাক ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আরেকটা ঔষধ আছে ড্রোসেরা। আমরা ড্রোসেরাটা একটা মজার সিমটম আছে। যদি কখনো কারো মধ্যে দেখা যায় কাশিটা কুকুরে যেমন ডাকে, অর্থাৎ ঘেউ ঘেউ যে শব্দ করে ডাকে, কাশি যদি এরকমও একটা পরিস্থিতি চলে যায় যে তার কাশির শব্দটা ঠিক ওই রকম শোনা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ড্রোসেরা ব্যবহার করতে পারি। তো ড্রোসেরা কাশির জন্য খুব ভালো মানের একটা ঔষধ। যদি প্রায় দেখা যায় যখন কাশিটা একটু দৃঢ় প্রকৃতির হয়ে যায়, তখন এই ধরনের একটা সিমটম আমরা দেখতে পাই। এরপরে আমাদের আর একটা মেডিসিন আছে রাস্টক্স।
রাস্টক্সের চরিত্র সম্বন্ধে আমাদের জানা আছে, বৃষ্টিতে ভিজা, ভিজা আবহাওয়া, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এরকম একটা ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব হয়। তো এরকম একটা ক্ষেত্রে যদি রোগটা আসে এবং সেই রোগে যদি কাশি হয়ে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে মোটামুটি আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। এরপরে আমাদের একটা ঔষধ আছে কেলিহাইড্রো। এই ওষুধটা হচ্ছে যদি ঠান্ডা লাগিয়ে কাশি হয়, সেই কাশি অধিক দিন স্থায়ী হইলে, কাশিলে যদি কাশির সাথে স্পুটাম বা গয়ার বা শ্লেষ্মা যদি অধিক পরিমাণে বের হয়, শ্লেষ্মার স্বাদ নোনতা টাইপের যদি হয়ে থাকে এবং কাশতে কাশতে রোগী যদি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা কেলিহাইড্রো ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আছে কেলিবাইক্রম। কেলিবাইক্রমটা এটা গলার মধ্যে যদি কুটকুট করিয়া কাশি হয়, কাশতে কাশতে অধিক পরিমাণে গয়ার ওঠে, গয়ার বা শ্লেষ্মা ফেলতে গেলে আঠার মতন লাগে এবং ঠোঁটে লাগিয়ে থাকে এবং হাত দিয়ে টানিয়ে সরাইতে হয়। এটা টানিয়ে সরাইতে গেলে দেখা যায় এটা সুতার মতন লম্বা হয়ে যাচ্ছে। যদি এরকম একটা ক্ষেত্র আমরা পেয়ে থাকি কাশিতে, তাহলে আমরা কেলিবাইক্রম ব্যবহার করতে পারি। এরপরে আমাদের একটা ঔষধ আছে হিপারসালফ। হিপারসালফের কাশি কখনো কখনো শুষ্ক, কখনো সরল, কখনো সাই সাই করতেছে বা কখনো ঘড় ঘড় শব্দ করতেছে। মুখে বাতাস লাগলেও কাশি বাড়ে, অনেকক্ষণ কাশিলে একটু গয়ার ওঠে, কাশতে কাশতে রোগী ঘামিয়ে যায়, রোগী শীতকাতর, মেজাজ রাগী, অল্পতেই রাগিয়ে ওঠে। এরকম লক্ষণ যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিপারসালফ ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ঔষধ। এরপরে আমাদের আর একটা ঔষধ আছে, সেটা হচ্ছে মার্কসল নামে একটা ঔষধ আমরা ব্যবহার করতে পারি কাশির ক্ষেত্রে। তো আচ্ছা, যদি কোনো রোগীর দেখা যায় যে তার জিহ্বাটা ভিজা আছে, তারপরেও পিপাসার্ত সে এবং জিহ্বাতে দাঁতের দাগ বা দাঁতের ছাপ আছে, এরকম একটা ক্ষেত্রে যদি তার মধ্যে কাশি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মার্কসল ব্যবহার করতে পারি। তো এরপরে আমাদের আরেকটা ঔষধ আছে এরালিয়া রেসিমোসা। আচ্ছা, এরালিয়া রেসিমোসা যেটা দেখা যায়, রোগীর গলার মধ্যে সুরসুর করে কাশি হয়, ঘুমের ঘরে হঠাৎ দমকা কাশি, শ্বাস বন্ধের উপক্রম, কাশি কিছুতেই কমে না, অনেকক্ষণ কাশির পর একটুখানি কাঁপ উঠলে কাশির উপশম হয়, রোগী গলায় কিছু আটকে আছে এরকম একটা অনুভূতি তৈরি হয়, সেরকম একটা ক্ষেত্রে আমরা এরালিয়া ব্যবহার করতে পারি। তো এটা ছিল মোটামুটি আমাদের কাশির ঔষধ। আমরা এরপরে একটু দেখব যে আমরা রেপার্টরি অনুযায়ী কাশিতে কি কি ধরনের ঔষধ কখন কিভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করব। আমরা যদি দিনের বেলায় কখনো কোনো রোগীর মধ্যে কাশি পেয়ে থাকি, তাহলে আমরা অ্যামনকার্প, আর্জেন্টামেট, ইউফেসিরিয়া, ফেরাম, ল্যাকেসিস, ফসফরাস, রিউমেক্স, স্টাফিসিগ্রিয়া, এই ধরনের ঔষধগুলো আমরা মোটামুটি আনতে পারি। এর মধ্যে থেকে যে ঔষধগুলো রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে বা মানসিক লক্ষণের উপরে আসে, সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে বর্ষা এবং স্যাঁতস্যাঁতে ঋতুতে কাশি যদি বৃদ্ধি পায় কারো, তাহলে আমরা সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ, ডালকামারা, এপিক্যাক, নেট্রামসাল, রাস্টক্স এইগুলো ব্যবহার করতে পারি। শুইলে, রাতের বেলায় বিছানায় শুইলেই কাশি হয়, তাহলে কি হয়, ইউফেসিরিয়া, ফেরাম, হাইড্রাস্টিস থুজা এ ধরনের ঔষধগুলো আমরা ব্যবহার করতে পারি। হচ্ছে রাতের বেলায় শুইলে কাশি কমে যায়, তো সেই ওষুধগুলো হচ্ছে ইউফেসিরিয়া, ফেরাম এবং হাইড্রাস্টিস থুজা, এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। দক্ষিণ পার্শ্ব চাপিয়ে শুইলে কাশির বৃদ্ধি, আমরা একটু দেখি, দক্ষিণ পার্শ্ব অর্থাৎ ডাইন দিকে চাপিয়ে শুইলে কাশির বৃদ্ধি, কার্প এনি, সিনা, মার্কুরিয়াস, স্টানাম, আমরা এই ঔষধগুলো ব্যবহার করতে পারি। উপর হইয়া শুইলে কাশি কম হয়, উপর হইয়া শুইলে কাশি কম হয়, এই ক্ষেত্রে আমরা ব্রাইটা কার্প, ইউপেটা পারফোরিটাম,
মেডোরিনাম, সিফিলিনাম এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। খাইলে কাশি কম হয়, ইউফেসরিয়া এবং স্পঞ্জিয়া এই ওষুধ দুটো আমরা ব্যবহার করতে পারি যদি খাওয়ার পরে কাশি কম হয়। খাইলে কাশি বৃদ্ধি পায় এবং বমি হইলে নির্বৃত্ত হয়, এই ক্ষেত্রে আমরা মেজেরিনাম ঔষধটার কথা চিন্তা করতে পারি। ঠান্ডা জল লাগিলে উপশম, ব্যারাইটাকার, কোস্টিকাম, কুপ্রাম, কক্কাসক্যান, নাডিনাম, ওপিয়াম এই ঔষধগুলোর কথা আমরা চিন্তা করতে পারি ঠান্ডা জল লাগিয়ে যদি কাশির উপশম হয়। কাশির ধমকে মল বা মূত্র বাহির হইয়া পড়ে, রিউমেক্স, কোস্টিকাম এবং স্ক্রুইলা এই ঔষধগুলোর কথা তখন আমরা চিন্তা করতে পারি। কাশির সহিত ক্রমাগত যদি উদ্গার হয় তাহলে আমরা এমব্রাগ্রেসিয়া নামে এক ধরনের ঔষধ আমরা চিন্তা করতে পারি। কাশির সহিত যদি হাসি হয় তাহলে আমরা জাস্টিসিয়ার কথা চিন্তা করতে পারি। কাশি সরল ঘড়ঘড়ে, এমন কাপ, এমন মিউর, এন্ট্রিমাস, এন্ট্রিমটার্ড, সেলিডিয়াম এই ঔষধগুলোর কথা আমরা তখন মনে করতে পারি। জ্বরের শীত অবস্থায় কাশি, জ্বরের যদি শীত অবস্থা হয় সেই অবস্থায় যদি কাশি হয় সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক, ব্রায়োনিয়া, চায়না, ফেরাম, ফসফরাস, সোরিনাম, পালসেটিলা, রাস্টক্স, রিউমেক্স, সাবাডিলা, সিপিয়া, টিউবারকুলিনাম ইত্যাদি এ ধরনের ঔষধগুলো আমরা ব্যবহার করতে পারি। এক কথায় জ্বরে যখন একজন ব্যক্তি শীত অবস্থা থাকে সেই অবস্থায় কাশি হলে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের গর্ভ অবস্থায়, যদি আমাদের কোনো মা গর্ভ অবস্থায় হয় কোনো মহিলা, তাহলে সেই অবস্থায় যদি কারো কাশি হয় সেক্ষেত্রে আমরা কোস্টিকাম, কোনিয়াম, নাক্স মস্কেটা ইত্যাদি ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি হামের পরে কাশি হয় তাহলে আমরা ক্যালকেরিয়াকার, কার্বোভেজ, ড্রেসেরা, ইউপেট্রা, পারফোরেটাম, হায়োসিমাস, ক্যালিকার, নেট্রামকার, পালসেটিলা, সালফার এই ওষুধগুলোর কথা তখন আমরা চিন্তা করতে পারি। ঋতু বাধাপ্রাপ্ত হইয়া কাশি, যদি কারো কোনো মহিলাদের ঋতু মানে সঠিকভাবে হচ্ছে না, অর্থাৎ মিনিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না, এভাবে যদি কাশির উপদ্রেক হয় সেই ক্ষেত্রে আমরা মিলিফোলিয়াম, পালসেটিলা, সেনেনিও এই ধরনের ওষুধগুলোর কথা তখন আমরা ভাবতে পারি। ঋতুর পূর্বে যদি কাশি হয় তাহলে আর্জেন্টামনাইট, গ্রাফাইটিস, সালফার এই ওষুধগুলোর কথা আমরা তখন চিন্তা করতে পারি। ঋতুর সময়ে কাশি, ক্যালকেরিয়া ফস, গ্রাফাইটিস, সিপিয়া, জিন্সকাম এই ওষুধগুলোর কথা আমরা চিন্তা করতে পারি। সঙ্গমের পর কাশি, যদি এরকম একটা ক্ষেত্র পড়ে যায় তাহলে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। টিকা লইবার পর কাশি, যদি টিকা লইবার পর কারো কাশি হয় তাহলে আমরা থুজা কিংবা ভ্যাকসিনিনাম এই ওষুধ করার কথা ভাবতে পারি রোগীর সাদৃশ্যের জন্য। ধূমপানে কাশির বৃদ্ধি, যদি এরকম হয় তাহলে আমরা ল্যাকেসিস, ড্রোসেরা, নাক্সভোম, পালসেটিলা, থুজা এই ওষুধগুলোর কথা আমরা ভাবতে পারি। হাঁপানির সাথে যদি কাশি হয় তাহলে আমরা ইপিকাপ, আর্সেনিক অ্যালবাম, ক্যালিকার, সালফার, কার্বোভেজ, থুজা, নেট্রামসাল, মেডোরিনাম, নেজা, পালস সেলটিলা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, নাক্সভোম, সেনেগা, সিফিলিনাম এই ওষুধগুলো তখন আমরা ব্যবহার করতে পারি বা চিন্তা করতে পারি এই ওষুধগুলোর কথা। যদি শ্বাসকষ্ট এত প্রবল হয় যে সে শুইতে পারতেছে না, এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা এন্টিমটার্ট, এফিস, আর্সেনিক, অরাম, ক্যাকটাস, হিপার, কার্বোভেজ, ক্যালিকার, লেকেসিস, লাইকোপোডিয়াম, মাক্সল, নাক্সভূমিকা, নেজা, পালসেটিলা, সেনেগা, সিপিয়া, সালফার, ট্যাবেকাম, টিউবারকুলিনাম ইত্যাদি এই ওষুধগুলো আমরা তখন ব্যবহার করার জন্য ভাবতে পারি। তার মধ্যে থেকে একটা তার মানসিক লক্ষণের উপর ভিত্তি করে কিংবা শারীরিক কিংবা অন্যান্য রোগের সার্বলক্ষণ ভিত্তিতে আমরা যে কোনো একটা ঔষধ ব্যবহার করতে পারি। যদি হুপিং কাশিতে রক্তস্রাব হয় সেই ক্ষেত্রে আমরা আর্নিকা, ব্ল্যাডোনা, কোর্টেলাস, ড্রোসেরা, ইপিকাক, ব্রোমিয়াম ইত্যাদি ওষুধগুলোর কথা ভাবতে পারি। স্নায়বিক কোনো কারণে যদি কারো কাশি হয় তাহলে আমরা অ্যাগারিকাস, এমব্রাগ্রেসিয়া, চায়না, সিমিসিফিউগা, কোফিয়া, ল্যাকেসিস ইত্যাদি ওষুধগুলোর কথা আমরা চিন্তা করতে পারি। তো এই ছিল আমাদের রেপার্টরি এবং প্র্যাকটিস অফ মেডিসিন অনুযায়ী মোটামুটি মেডিসিনের নাম। কাশির ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন, প্রায় 100-র কাছাকাছি মেডিসিন আছে এই কাশির উপরে ভিত্তি করে।
যদিও আমরা যে মেডিসিনগুলো পড়বো সেটা তার সার্বদৈহিক লক্ষণের উপর ভিত্তি করে সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করব। এই ক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলোর নাম এখানে পাচ্ছি সেটা অন্য অন্য অনেক রোগের ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে। তো আমরা একটু এবার জানবো কাশির পাশাপাশি কি কি কাজগুলো আমাদের করা উচিত যাতে আমাদের কাশিটা কমে আসতে পারে। আমরা প্রথমে আসবো খাদ্যের কাছে। অনেকেই মনে করে যে কাশির সময় একটু দুধ খেলে হয়তো আরাম লাগে, হয়তো গরমের কারণে কারো কারো হয়তো আরাম লাগে, এটা ঠিক, কিন্তু এটা আমাদের কাশির যে মিউকাস গুলো থাকে কিংবা আমরা যেটাকে গয়ার বলি সেটার প্রোডাকশন গরম দুধে বাড়ায় দেয়। সো এই ক্ষেত্রে সব থেকে বেটার হয় যদি কেউ দুধটাকে অ্যাভয়েড করে আসে। তারপর ডিহাইড্রেশন, অর্থাৎ কাশি হলে গলা শুকনো একেবারেই রাখা ঠিক নয়। তা বলে চা কফি বা এনার্জি ড্রিঙ্ক খাওয়া যাবে না। চিকিৎসকরা বলছে তরল খাবার যেমন স্যুপ খেতে পারেন আপনি। তাহলে এই ক্ষেত্রে ডিহাইড্রেশন মানে আমাদের শরীরে যদি লবণ পানির ভারসাম্যতা না থাকে সেই ক্ষেত্রটাকে আমরা ডিহাইড্রেশন বলি। তো এই ক্ষেত্রে যেহেতু কাশির সময় আমাদের গলাটা অনেকের শুকায় যায়, তো এটা শুকনো রাখা ঠিক না। সেই ক্ষেত্রে আমরা একটু তরল জাতীয় স্যুপ আমরা এটা খাইতে পারি যদি কাশির প্রাদুর্ভাবটা বেশি হয়। প্রক্রিয়াজাত খাবার যেগুলো, আমরা কাশির সময় এ ধরনের কোনো খাবার একেবারেই খাবো না, কারণ এইগুলোতে কাশি বাড়ায়। যেমন ব্রেড, পাস্তা, বেকড খাবার, চিপস বা সুগার, ডেসার্ট, এগুলোতে কাশি বাড়ে। বদলে আমরা শাকসবজি এবং পুষ্টিকর খাবারের দিকে মনোযোগটা দেওয়াই ভালো। ক্ষেত্রে বিশেষ করে ভিটামিন সি খাবার খাওয়া সব থেকে বেটার, তাতে আমাদের শরীরের জন্য এটা অনেক বেশি উপকারী হিসেবে দেখা যায়। ভাজা পোড়া খাবার, কাশি হলে অনেকেরই মুখে রুচি থাকে না, তাই অনেকেই ভাজা খাবার খেয়ে আর কি রুচি ফেরানোর একটা চিন্তা করে। এই ধরনের চিন্তা একেবারেই একটা ভুল চিন্তা, এটাতে কাশি আরো বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড হলে কাশি খাওয়া মানে কাশিতে এগুলো একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। টক জাতীয় ফল যাতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, কাশি হলে খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। সাইট্রিক অ্যাসিড গলার সংক্রমণ ঘটায় এবং কফ বাড়িয়ে দেয়, সেই কারণে এই টক জাতীয় ফলগুলো কাশির সময় খাইতে নিষেধ করা হচ্ছে। এছাড়া জলজ খাদ্য, ঠান্ডা পানিতে গোসল, বৃষ্টিতে ভেজা, রাত্রি জাগরণ নিষিদ্ধ। বুকে সর্দি বসিয়ে গেলে পুরাতন ঘিত বা সরিষার তেল গরম করে মালিশ দেওয়া যেতে পারে যদি এরকম একটা পরিবেশ হয়, যদি কেউ কষ্ট পায়। এবং শুষ্ক কাশিতে তাল মিশ্রি চুষিয়ে খাইলে অনেক সময় আরামবোধ পাওয়া যেতে পারে। তো আমরা এই বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখতে পারি কারো কারো ক্ষেত্রে। আমরা যেহেতু এখন কোভিড সংক্রমণের কালের একটা সময়, পুরো পৃথিবী টলমল এক কথায়, তো সেক্ষেত্রে আমাদের কাশি কিন্তু প্রচন্ড একটা প্রভাব বিস্তার করছে এই কোভিডে। তো আমাদের এই কাশি নিয়ে এখানে অনেক কিছু লেখা আছে, আমি একটু সংক্ষেপে এটা আলোচনা করব। সর্দি কাশি যদি কারো হয় তাহলে তার অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত, এবং যদি কখনো কাশি আসে তাহলে একজন থেকে আরেকজন মিনিমাম 3 ফুট দূরে থাকতে হবে। এবং সেই অবস্থায় আমরা নিজেদের মুখটাকে কোনো কিছু দিয়ে, অর্থাৎ টিস্যু দিয়ে কিংবা মুখের কোনো একটা কাপড় দিয়ে আমরা ঢেকে কিংবা হাতের কোনোইতে মুখটাকে আটকাই আমরা কাশি দিব। এই বিষয়টা আমরা মোটামুটি নিজেদের ক্ষেত্রে, এবং সংক্রমিত হইলে অবশ্যই আমরা নিজেদেরকে সেফটি জোনে রাখবো এবং অপরকে যাতে আক্রান্ত না হয় সেই বিষয়টা খেয়াল রাখবো। আমরা বারবার হাত ধুয়ে নিব, এবং বিশেষ করে এটা হাতের মাধ্যমে অনেক সময় শারীরিক সংস্পর্শের কারণে একজন থেকে আরেকজনের কাছে জীবাণুটা চলে যায়, সেই ক্ষেত্রটা অবশ্যই আমরা মাথায় রাখবো। এবং আমরা হাত দিয়ে, অনেকেই দেখা যায় হাত দিয়ে চোখ, নাক এগুলো অনেকেই অনেক বেশি পরিমাণে ডলাডলি কিংবা ঘষাঘষি করে থাকে, সেই বিষয়টা অবশ্যই আমরা পরিহার করব। তারপর বেশি করে মোটামুটি তরল যে জাতীয় যে খাবারগুলো আছে, ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো আমাদের খাওয়া উচিত। তারপর আমাদের একটু মুক্ত বাতাসে একটু ঘোরাফেরা, হাঁটাচলা, ব্যায়াম করা উচিত। আমাদের রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী কিংবা রান্নার ব্যবহৃত সামগ্রী থাকে, সেই জিনিসগুলো আমরা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করব, তাহলে আমরা অনেক রোগ থেকে অনেক সময় বেরোয় আসতে পারবো। তো এই সময়ে মোটে কোনোভাবেই অ্যালকোহল কিংবা ধূমপান করা কিংবা এই জাতীয় কোনো খাবার খাওয়া থেকে মানে না খাওয়াটাই সব থেকে ভালো। অর্থাৎ আমরা অনেকেই মনে করে যে অ্যালকোহল খাইলে হয়তো শরীরটা গরম থাকবে, ভালো লাগবে। এটা একটা ভুল চিন্তা ভাবনা, এতে কাশির পরিমাণ আরো বেশি বৃদ্ধি পাইতে পারে।
রোগ প্রতিরোধমূলক মুখোশ আমি একটু আগে বলছিলাম, মাস্ক ব্যবহার করা উচিত আমাদের সবাইলে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে কিংবা পশু পাখি এই ধরনের বিষয়ে অ্যালার্জি আছে, তাদের সেই দিক থেকে নিজেকে দূরে সরাই রাখাটাই বেটার। এদিকে এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। এবং যারা মানে কাশি কিংবা গলা ব্যথা, বুকে ব্যথা এই ধরনের কোনো বিষয়টা যখনই হচ্ছে, তখন যে যেখানে যে অবস্থায় থাকতে আরাম বোধ করে সেরকম একটা অবস্থা তাকে বেছে নিতে হবে। আমরা কখনো কখনো 1 কাপ গরম পানিতে চা চামচ লবণ দিয়ে গড়গড়া করতে পারি, এতে অনেক সময় আমাদের ভালো কাজ করে। চা বা মধু খুব ভালো কাজ করে। মেডিকেটেড লজেন্স আছে মেন্থল সমৃদ্ধ, সেগুলো আমরা কখনো কখনো খাইতে পারি। তুলসী গাছের পাতা অনেক উপকারী একটা জিনিস, যেটা অনেক ঔষধ থেকে অনেক সময় বেশি ভালো কাজ করে। আমরা সেই বিষয়টাও মাথায় রাখতে পারি যে তুলসী পাতার যে রসটা, সেই রসটা খাইলে অনেক সময় অনেক বড় কাশিও চলে যেতে পারে, সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। এছাড়া আমরা ভিটামিন তো মুরগির স্যুপ এই ধরনের কোনো খাবার আমরা গ্রহণ করতে পারি। এছাড়া প্রোটিন এবং ভিটামিন খনিজ জাতীয় খাবারও আমরা খাইতে পারি। তো এগুলো ছিল আমাদের মোটামুটি আমরা কি করব কি করব না সেরকম একটা বিষয়। আর কাশি থেকে যে জটিলতাগুলো আমাদের মধ্যে আসতে পারে সেটা হচ্ছে নিউমোনিয়া হতে পারে, হুপিং কাশি হইতে পারে, যক্ষা আসতে পারে, অ্যাজমা, ডিপথেরিয়া, ফুসফুস ফেইলিওর, চোখের ভিতরে রক্তক্ষরণ, ফিট হয়ে যাওয়া, এই ধরনের কোনো রোগ আসতে পারে। অথবা আমাদের এই রোগের কারণেও কাশি হতে পারে। সহজ ভাষা হচ্ছে আমাদের এই কাশি কোনো নির্দিষ্ট কোনো রোগ নয়, অথবা সে নিজে কোনো রোগ নয়। সেটা হচ্ছে আমাদের শরীরের বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি অর্গান আছে, সেই অর্গানের কোনো রোগের একটা পূর্ব আভাস। অর্থাৎ রোগটা যে তৈরি হচ্ছে কিংবা শরীরের মধ্যে আছে, সেটার থেকে একটা সংকেত আমাদেরকে দিচ্ছে, অথবা প্রাথমিক সিমটম হিসেবে এটা তৈরি করতেছে কোনো কোনো সময়ে। আবার কখনো অ্যাকুইট ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের আবহাওয়া চেঞ্জের কারণে কিংবা ঠান্ডা কিংবা এরকম একটা পরিবেশের কারণে আমাদের এই কাশিটা আসতেছে। তো আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো এবং আমাদের বর্তমান সময়ে যে কোভিডের প্রাদুর্ভাব চলতেছে সেই বিষয় থেকেও আমরা নিজেদেরকে সংরক্ষিত, কারণ এখানে কাশি আমাদের একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। তো এটা ছিল আজকে আমাদের যে কাশি নিয়ে আলোচনা, সেই বিষয়টা। মোটামুটি এইগুলো আমরা একটু পালন করলে দেখা যায় যে আমরা এই কাশি থেকে পরিত্রাণ পাইতে পারি, এর কি বিষয়। তো আমরা এখানে মোটামুটি সংক্ষিপ্ত আকারে অনেকগুলো মেডিসিন, যেহেতু এখানে প্র্যাকটিস অফ মেডিসিনে দেওয়া আছে, তো সেটা সংক্ষিপ্ত আকারে এর থেকে ভালোভাবে আর আলোচনা করা আমার দ্বারা সম্ভব হইল না। আশা করি আপনারা এই বিষয়গুলো আর একটু নিজেরা পড়ে আর একটু জাস্টিফাই করে এরপরে এটা মোটামুটি অ্যাপ্লাই করলে অনেক সুন্দর হবে, আমি সেটা আশাবাদী। তো ধন্যবাদ সবাইকে।